মূল্যবান বক্তব্য রাখার জন্য বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। প্রথমে মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক শ্যামল মণ্ডল মহাশয়, আমার আগে বক্তব্য রাখলেন মাননীয় সভাপতি আব্দুল মান্নান গাজী, উপস্থিত আছেন রাজা গাজী, প্রিয়াঙ্কা মণ্ডল, দিলীপ মণ্ডল, দুলাল মণ্ডল, তপন মণ্ডল সহ সকল নেতৃত্ব যারা মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং সকল জনপ্রতিনিধি যারা আছেন, কর্মাধ্যক্ষ যারা আছেন, পঞ্চায়েত সমিতির সকলে, জেলা পরিষদের সকলে যারা উপস্থিত আছেন প্রত্যেককে প্রণাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই, আপনারা অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি শুধু এইটুকু বলছি, এবারের যে নির্বাচন, যেটাই আপনারা যে ভোট দিতে যাবেন আগামী 1 তারিখ, এই যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু সরাসরি দিদি আর মোদির লড়াই, বিশেষ করে বাংলার মাটিতে। আর এবার এই যে দিদি আর মোদির লড়াই, এই লড়াইতে আমাদের কার পাশে থাকতে হবে সেটা বেছে নেওয়া খুব সহজ। আমাদের শুধু একটু অঙ্ক করে দেখতে হবে আমাদেরকে কে শুধু দিয়েছে আর আমাদের থেকে কে শুধু নিয়ে গিয়েছেন। আপনি যদি নরেন্দ্র মোদির ক্ষেত্র বিবেচনা করেন, 10 বছর আগে তিনি যখন ক্ষমতায় আসেননি, সেই সময় সামান্য রান্নার গ্যাসের দাম ছিল 450 টাকা। সেই রান্নার গ্যাস মোদিজির 10 বছর পর আজকে 1100 থেকে 1200 টাকা। অর্থাৎ মোদিজি পকেট কেটেছেন, মোদিজি নিয়েছেন। আপনি যদি দেখেন 10 বছর আগে কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সেই কেরোসিন তেল 100 টাকা। মোদিজি ক্ষমতায় আসার আগে সর্ষের তেল ছিল 50 টাকা লিটার, আজকে সেই সর্ষের তেল 100 টাকা। এভাবেই চা পাতা থেকে দুধ, পাউরুটি থেকে রসুন, সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী নরেন্দ্র মোদীর জামানায়। ডাল থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, এমন কোনো জিনিস নাই যার দাম নরেন্দ্র মোদী বাড়াননি। অর্থাৎ বিজেপি আমাদের পকেট কেটেছে, বিজেপি আমাদের থেকে নিয়েছে। বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুর দাম নরেন্দ্র মোদীর জামানায় বেড়েছে। শুধু জিনিসপত্র নয়, ওষুধ, সুগারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, আর্থারাইটিসের ওষুধ, যাদের যাদের ওষুধ খেতে হয় তারা জানেন 10 বছর আগে ওষুধগুলোর দাম কী ছিল, আজকে এই দাম কোন জায়গাতে গিয়েছে। এখানেই শেষ নয়, সামান্য টিভি দেখার খরচ, মায়েরা আজ থেকে 10 বছর আগেও টিভি দেখতেন। স্টার জলসাও ছিল, জি বাংলাও ছিল, তখন ছিল সাধারণ কেবিল কানেকশন, একটা মোটা তার এসে টিভিতে গোজা থাকতো, একটাই রিমোট দিয়ে তখন টিভি চালাতে হতো। মোদিজি ক্ষমতায় এসে একটা নতুন নাটক নিয়ে এলো, নাটকটার নাম হচ্ছে সেট টপ বক্স। আমরা ভাবলাম কি না কি হবে, একটা বাক্স দিয়ে গেছে, টিভিতে লাগানোর পর হয়ে গেল একটা রিমোটের জায়গায় 2টো রিমোট। আর মাঝখান থেকে কি হলো, 70-80 টাকায় যেটা 1 মাসের টিভি দেখার খরচ ছিল ওটা বেড়ে হয়ে গেল 250 টাকা। এখানেও খরচ বেড়েছে। এভাবেই মোবাইলের রিচার্জ দেখুন, রোজকার বাঁচার খরচ দেখুন, ওষুধের খরচ দেখুন, বাজারের খরচ দেখুন, যেদিকেই তাকাবেন মোদিজি আসার পর শুধু খরচ বাড়িয়েছে মানুষের। সব কিছুর দাম বাড়িয়েছেন, কিন্তু মানুষের রোজগার মোদিজি বাড়াতে পারেননি। আর তার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, মোদি যখন শুধু নিয়েছেন দাম বাড়িয়ে, তখন দিদি আপনার বাড়িতে ফ্রি রেশনের চাল দিয়েছেন। মোদি যখন শুধু নিয়েছেন, দিদি তখন আপনার বাচ্চাটাকে স্কুলের মিড ডে মিলে সপ্তাহে 1 দিন মুরগির মাংস দিয়েছেন। মোদি যখন শুধু নিয়েছেন, দিদি তখন আপনার বাচ্চাটাকে স্কুলে যাওয়ার জুতো, মোজা, বই, খাতা, পিঠের ব্যাগ দিয়েছেন। মোদি যখন শুধু নিয়েছেন, দিদি তখন আপনার মেয়েটাকে কন্যাশ্রীর 25,000 টাকা দিয়েছেন। মোদি যখন শুধু নিয়েছেন, দিদি তখন আপনার মেয়েটাকে বিয়ের জন্য রূপশ্রীর 25,000 টাকা দিয়েছেন। মোদি যখন শুধু নিয়েছেন, দিদি তখন আপনাদের ঘরে ঘরে স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছেন। মোদি যখন শুধু নিয়েছেন, দিদি তখন মায়েদের ধরে ধরে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। অর্থাৎ মোদি যখন শুধু নিয়েছেন, দিদি তখন শুধু দিয়েছেন। তাহলে যে দিয়েছে তাকে ভোট দেবো না যে নিয়েছে তাকে ভোট দেবো? অঙ্কটা কিন্তু খুব সহজ। যে আমাদের দিয়েছে আমরা তাকে সমর্থন করব। এই যে আমরা সিপিএম এর সময় স্কুলে পড়েছি, সিপিএম এর জামানায় আমাদের কপাল পোড়া, সাইকেল থেকে শুরু করে জুতো, মোজা, বই, খাতা সব আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছে, সরকার কিচ্ছু দেয়নি। আর আজকে যারা দিদির জামানায় স্কুলে পড়ছে তারা কত কিছু পাচ্ছে বলুন তো। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দিদির পাশে দাঁড়াতে হবে, দিদির পাশে দাঁড়ানোর শপথ গ্রহণ করতে হবে। তাই আপনাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সকাল সকাল গিয়ে জয়নগর লোকসভা কেন্দ্রে 2 নম্বর বোতাম টিপে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন।
আর জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের কম্পিটিশন কারোর সাথে নেই, বিজেপি সিপিএম কেউ লড়াইতে নেই। এই আসনে তৃণমূলের লড়াই তৃণমূলের সাথে। কিভাবে? যে তৃণমূল 2019-এ যত ব্যবধানে জিতেছিল, এবার সেই ব্যবধানকে টপকে আরো কতটা ব্যবধান বাড়িয়ে জিততে পারে। জয়নগর কেন্দ্রে আমাদের লড়াই সেই জায়গায়, উল্টো দিকে কেউ নেই, কোনো লড়াইয়ের জায়গা নেই। তাই প্রত্যেককে অনুরোধ করছি, ব্যবধান বাড়ান। যত বেশি ব্যবধান এখান থেকে তৃণমূল জিতবে, দিদির কাছে বার্তা যাবে, দিদি আমরা তোমার প্রকল্পে, আমরা তোমার কাজে খুশি, তুমি এভাবেই এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। সেই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার জন্য সকাল সকাল গিয়ে 2 নম্বর বোতাম টিপে ভোটটা দেবেন। বিজেপি যখন বুঝতে পারে ওরা কিছু দেয়নি, ওরা মানুষের ভোট পাবে না, তখন বিজেপি একটাই অস্ত্র, ধর্ম নিয়ে খেলে জয় শ্রীরাম। ভোট এলেই বিজেপির নেতাদের মুখে শুনবেন জয় শ্রীরাম। আচ্ছা মায়েরা এখানে যারা বসে আছেন, মন্দিরের মধ্যেও যারা বসে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করছি, রামকে কি আমরা আজকে প্রথম চিনছি বিজেপি আসার পর? আমরা রামকে আমাদের বাংলার মাটির যে মায়েরা, সনাতনী হিন্দু মায়েরা দাদারা আছেন, আমরা তো রামের নাম সেই আমাদের ঠাকুমারা যখন কীর্তন করেন তখন থেকে জানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু আমাদের যে কীর্তনে যে রামের নাম, সেই রামের নামে একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে, সেই রামের নাম নেওয়া একটা মাধুর্য আছে। আর ওরা জয় শ্রীরাম এমনভাবে বলবে যেন এখনই যুদ্ধ করতে যাচ্ছে। এটা রামের প্রতি ভক্তি নয়, এটা রামকে নির্বাচনের ময়দানে কাজে লাগানোর চেষ্টা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এখানকার যে সাধারণ মানুষেরা আছেন, আচ্ছা বলুন তো মায়েরা দাদারা, এই বাসন্তীর মাটিতে যে হিন্দু মায়েরা দাদারা আছেন, তারা কোন স্লোগানটা বেশি শুনেছেন আজ অব্দি আপনার মাটিতে? জয় শ্রীরাম বেশি শুনেছেন নাকি হরে কৃষ্ণ বেশি শুনেছেন? হরে কৃষ্ণ বেশি শুনেছেন। কিন্তু বিজেপির কোনো নেতাকে দেখবেন না যারা দিল্লি থেকে উড়ে আসে, ওদের হিন্দিতে কথা বলা নেতাগুলো, যারা গুজরাট থেকে উড়ে আসে, উত্তরপ্রদেশ থেকে উড়ে আসে, সেই নেতাগুলোকে কোনোদিন দেখবেন না ওরা মাইক ধরে একবার হরে কৃষ্ণ বলেছে। সেই নেতাগুলোকে কোনোদিন দেখবেন না ওরা মাইক ধরে একবারও জয় মা দুর্গা বলেছেন। কেন? কারণ এটা তো বাঙালি হিন্দুদের সংস্কৃতি। ওরা সেই গুজরাট থেকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে এসছে, যে জয় শ্রীরাম স্লোগান বাঙালিরা রামের নাম নিলেও কোনোদিন এই স্লোগান বাঙালিরা দেয়নি, বাঙালিরা বলেনি। ওরা দাঙ্গার কাজে রামকে ব্যবহার করতে চায়। সেই ফাঁদে আমরা যেন কেউ পা না দিই, কারণ ওরা এই স্লোগান ব্যবহার করে আমাকে আপনাকে হরে কৃষ্ণ ভুলিয়ে দিতে চায়, আমাকে আপনাকে মা দুর্গার নাম ভুলিয়ে দিতে চায়, আমাকে আপনাকে মা শীতলার মন্দির ভুলিয়ে দিতে চায়, আমাকে আপনাকে মা মনসার মন্দির ভুলিয়ে দিতে চায়, আমাকে আপনাকে কালী মায়ের নাম ভুলিয়ে দিতে চায়। তাই ওদের এই ফাঁদে মায়েরা দাদারা কেউ পা দেবেন না। আমি এইটুকু আপনাদেরকে বলছি, বিজেপির এই ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করার কারণ কি? বিজেপি হিন্দু মুসলমানের বিভেদ কেন ঘটায়? তার একটা সহজ কারণ আছে। হিন্দু মুসলমানের বিভেদ এই কারণে ঘটায় যেন চুরি করতে সুবিধা হয়। কি করে সুবিধা হয় ধর্মে ধর্মে ভেদাভেদ করলে? এই যে ধরুন এত মায়েরা দাদারা বসে আছেন, আমি মঞ্চে দাঁড়িয়ে আছি, ভাবুন আমি নরেন্দ্র মোদী, আর এই মঞ্চটা হচ্ছে ভারতবর্ষ। এই মঞ্চের উপরে যে চেয়ারগুলো রাখা, বক্সগুলো রাখা, মাইকের বক্সগুলো, সেগুলো হচ্ছে ভারতবর্ষের সম্পদ। আচ্ছা ধরুন আমি নরেন্দ্র মোদী, আমার ইচ্ছা হলো এখন এই মঞ্চের সুন্দর চেয়ারগুলো সব বিক্রি করে দেবো, এই বক্সগুলো সব আমি কিলো দরে বেচে দেবো। কিন্তু এখন কি আমি এগুলো বিক্রি করতে পারবো? পারবো না। কেন? কারণ আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন। যেই আমি নিতে যাবো আপনারা বলবেন এই দেখো দেবাংশু এগুলো নিয়ে পালাচ্ছে, ধরে ফেলবেন। তখন আমায় কি করতে হবে? আমি তখন একটা কাজ করব, আপনাদের মাঝে একটা দড়ি ফেলে দেবো, দড়ি ফেলে আপনাদেরকে দুভাগে ভাগ করে দেবো। এই দিকে হচ্ছে টিম এ, এই দিকের মায়েরা হচ্ছেন টিম বি। আমার কিছু ছেলে পিলেদের পাঠিয়ে টিম এর মায়েদের দাদাদের কাছে গিয়ে বলবো, জানেন এই টিম বি এর মায়েরা দাদারা আপনাদের নামে কি খারাপ খারাপ কথা বলছিল, কি গালাগাল দিচ্ছিল। আর টিম বি এর মায়েদের দাদাদের কাছে গিয়ে বলবো, জানেন দড়ির এপাশের মায়েরা দাদারা আপনাদের নামে কি খারাপ কথা বলছিল, নোংরা কথা বলছিল। আমার ছেলে পিলেরা আপনাদের কানে বিষ ছড়িয়ে চলে আসবে। এবার এই ডান দিকের মায়েরা দাদারা খেপে যাবেন বাঁ দিকের মায়েদের দাদাদের ওপর, বাঁ দিকের মায়েরা দাদারা খেপে যাবেন ডান দিকের মায়েদের দাদাদের ওপর। নিজেদের মধ্যে ঝগড়া শুরু হবে। যেই ঝগড়া শুরু হবে এই ভিড় জুড়ে একটা গন্ডগোল তৈরি হবে। যেই ভিড় জুড়ে একটা গন্ডগোল তৈরি হবে, আমি আস্তে করে মঞ্চের ওপর উঠবো, উঠে এই বক্স চেয়ারগুলো বিক্রি করে দিয়ে পালিয়ে যাব। আপনারা যখন ঝগড়া থামিয়ে মঞ্চের দিকে তাকাবেন, দেখবেন দেবাংশুও নেই আর স্টেজের ওপরে মালপত্রও নেই। নরেন্দ্র মোদী এভাবে দেশটা চালান। যত নিজেদের মধ্যে আপনারা ঝামেলা অশান্তি করবেন,
যত নিজেদের মধ্যে আপনারা গন্ডগোল করবেন তত নরেন্দ্র মোদীর দেশ বিক্রি করতে লাভ হবে। হিন্দু মুসলমানের দাঙ্গা করে মরবে আর মোদিজি 400 গ্যাসটা 1200 করবে। হিন্দু মুসলমান দাঙ্গা করে মরবে আর মোদিজি 17 টাকার কেরোসিন তেলটাকে 100 টাকা করবে। এটাই হচ্ছে বিজেপির কৌশল। সেই কৌশল থেকে আমাকে আপনাকে রক্ষা পেতে হবে, আর রক্ষা পেতে হলে বাংলার মাটি থেকে বিজেপিকে দূরে রাখতে হবে। তার জন্য তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে বিপুল ভোটে। বাদবাকি দিদি তো সবই করেছেন, দিদি করছেন, চেষ্টা করছেন কাজ করার, কিন্তু মোদি কি দিল বলুন তো? গত 10 বছর ক্ষমতায় আছে, কেন্দ্র সরকার কি দিয়েছে একটা কথা মনে করে বলুন। বাড়ি বাড়িতে কেন্দ্রের কোন প্রকল্পটা পৌঁছেছে মনে করে বলুন। মনে করে কেউ বলতে পারবেন না, কারণ কেন্দ্র সরকারের কোনো প্রকল্প আপনার আমার বাড়িতে পৌঁছয়নি। তাহলে এরা যখন কিছুই করেনি, যে একজন মানুষও ভাবছেন পদ্ম ফুলে ভোটটা দেবো, তারা কি জন্য দেবেন? বিজেপি কি দিয়েছে আপনাদেরকে? শুধু ধর্মীয় উন্মাদনা ছাড়া। এই বক্তব্যের জায়গা থেকেই আপনাদের কাছে আমার আজকে বক্তব্য রাখতে আসা। তাই এতজন যে আছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পরে এমএলএ সাহেবও একটু বলবেন। আমাকে আজকে নদীর ওপারে প্রোগ্রাম গোসাবায় যেতে হবে, তাই আপনাদের এখানে বক্তব্য দীর্ঘায়িত না করে বলি, যে দিদি সব দিচ্ছেন, যে দিদি সব করছেন, সেই দিদির পাশে দাঁড়ান, সেই দিদির পার্টিকে, সেই দিদির প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং বিজেপিকে বিপুল ভোটে পরাজিত করুন। আর বাকি সিপিএম পার্টিটা উঠে গেছে, ওই পার্টিটার মার্কেটে নাই, ওই পার্টিটাকে একটা ভোট দেওয়ার লাভ নেই। আর যারা আপনারা বাসন্তীতে থাকেন, যারা আপনারা দক্ষিণ 24 পরগনায় থাকেন, আপনারা তো আমার চেয়ে অনেক ভালো মতো জানেন যে সিপিএমের সময় বাসন্তীর চিত্র কি ছিল, আর আজকে দিদি শাসনের 12 বছর পরে বাসন্তীর চিত্র কি। আজকে গলিতে গলিতে ঢালাই রাস্তা। সিপিএমের সময় বর্ষাকালে ওই সব রাস্তায় ঢুকলে ঠ্যাং ঢুকে যেত, এমন কাদা জমে থাকতো। বাচ্চাদের স্কুলগুলো আজকে সুন্দর দেখতে হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আজকে লোক যেতে পারেন। সিপিএমের সময় আমার জন্ম একটা সরকারি হাসপাতালে, আমার মা আমাকে গল্প বলেছিল, মনে আছে। আমার কোনো এক মাসি বা পিসি কেউ একটা হবে, আমি জন্ম হয়েছিল, তার মায়ের পাশে শুয়েছিলাম, তার পাশে একটা হরলিক্সের কৌটো দিয়ে গেছিল। আমার মা বলে সিপিএমের সময় সরকারি হাসপাতালগুলো এমনই ছিল যে আমি শুয়েছিলাম, আমার পাশে হরলিক্সের কৌটোটা ছিল, বাক্সটা, একটা কুকুর এসে বাক্সটা নিয়ে চলে গেছিল ভেতরে ঢুকে। এই ছিল সিপিএমের সময় সরকারি হাসপাতাল। সেই জায়গা থেকে দিদি চিত্র বদলেছিল। সব জায়গা থেকে বাংলায় একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে, বদলের ছোঁয়া লেগেছে। মানুষ আজকে ভালো আছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীদের কত বিদ্রুপ, বলে ব্যঙ্গ, বলে লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা, মমতা ব্যানার্জি ভিক্ষা দিচ্ছেন, ভাতা দিচ্ছেন। আরে 1000 টাকায় কি সংসার চলে? না, দিদি তো সংসার চালানোর জন্য টাকাটা দিচ্ছেন না, দিদি মায়েদের হাত খরচের জন্য টাকাটা দিচ্ছেন। যে হাত খরচের জন্য এতদিন তাদের কারোর কাছে হাত পাততে হতো, কারণ মায়েরা তো কাজ করে মাইনে পান না। মায়ের চাকরিটা পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি, কিন্তু এই চাকরি এমন চাকরি যে চাকরির মাইনে হয় না। তাহলে মায়েরা হাত খরচ পাবেন কোথা দিয়ে? সেটা ভেবেই দিদির এই লক্ষ্মীর ভাণ্ডারের চিন্তা ভাবনা। আমি আমার একটা জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে বলি। ছোটবেলায় দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে ঘুমোচ্ছি, আমার পাশে আমার মা শুয়ে, মায়ের পাশে বাবা। হঠাৎ 4:30 5টার সময় বাইরে একটা ঘন্টির আওয়াজ শুনতে পেলাম। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম ঝালমুড়িওয়ালা এসছে, আলু কাবলি বিক্রি হচ্ছে। মাকে আস্তে করে ডেকে বললাম, ও মা 2 টাকা দেবে, আলু কাবলি খাবো। দেখলাম মা আবার বাবাকে ডেকে বলছে, কি গো 2 টাকা দাও না, ছেলে একটু আলু কাবলি খাবে। আমি তখন মায়ের ওপর খুব রেগে গেলাম। মাকে বললাম, মা তোমার কাছে আমি চাইলাম, তুমি আবার বাবার কাছে চাইলে কেন? আমি রেগে গেলাম, কারণ আমার বাবা আবার আলু কাবলি খাবো শুনলে ঠ্যাঙাবে। তাই জন্য মাকে বললাম, তোমার কাছে আমি চাইলাম 2 টাকা, তুমি নিজে দিতে পারলে না, বাবার কাছে চাইলে। সেদিনকে মা একটা কথা বলেছিল, যার মূল্যটা সেদিনকে বুঝিনি। বলেছিল, বাবু রে, তোর মায়ের কি নিজের কোনো রোজগার আছে? তোর মা যে তোকে দেবে সেটা তো তোর বাবার থেকে নিয়েই দেবে। সেদিনকে খুব রাগ হয়েছিল মায়ের ওপর, আর 2 টাকা নিয়ে রাগ হয়ে আলু কাবলিও খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আজ থেকে 6-7 মাস আগে পূর্ব মেদিনীপুরে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম গাড়ি করে। একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাবো বলে। চায়ের দোকানে নামতে গিয়ে দেখি পাশে একটা আইসক্রিম কাকু দাঁড়িয়ে আছে, আর একজন মা যাচ্ছেন, তার ছেলে তার আঁচল ধরে যেতে যেতে সেই মায়ের আঁচলটা টেনে বলছে, ও মা 10 টাকা দেবে, কাপ আইসক্রিম খাবো। সেদিনকে দেখলাম সেই কাকিমা তার আঁচল থেকে 10 টাকা বার করে তার ছেলের হাতে দিতে দিতে বলছে, এই নে
এই টাকাটা কিন্তু তোর বাবার থেকে নিয়ে তোকে দিইনি, এটা লক্ষ্মীর ভাণ্ডারের তোর মায়ের অধিকারের টাকায় না, আইসক্রিম কিনে খা। এই যে ওই কাকিমাকে তার স্বামীর কাছে হাত পাততে হয়নি, এই যে কাকিমা মাথা উঁচু করে তার আঁচল থেকে 10টা টাকা বার করে তার ছেলেকে দিতে পারলো, এবং তার যেই বোধটা হলো এটা তার নিজের টাকা, কারোর থেকে চেয়ে দিয়ে দেওয়া টাকা নয়, এই আত্মসম্মানটার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এই মাথা উঁচু করে থাকা সম্মানটার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা দিদি বাংলার মায়েদেরকে দিয়েছেন, যার মূল্য বিজেপি বোঝে না, যার মূল্য সিপিএম বোঝে না, তাই তাদের এত রাগ। দিদি যখন বললো 500 থেকে বাড়িয়ে 1000 করবো, সেই শুভেন্দুকেই লাফাচ্ছে তিরিং বিরিং করে। ও তো বুঝে গেছে ওর কফিনে শেষ পেরেক হয়ে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মায়েদেরকে একজোট হয়ে দিদির পাশে দাঁড়াতে হবে। এবং এইবার বাংলায় যতগুলো দফায় ভোট হয়েছে এখনো, পুরুষদের থেকে 5-6% করে বেশি মহিলা ভোট দিচ্ছেন। সব সাংবাদিকরা আমাদের এসে এসে বলছে, দাদা লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এবার ম্যাজিক করে দেবে। যে কি ম্যাজিক? বলে যতগুলো সিট বিজেপি ভেবেছে আমরা এই আসন পাবো ওই আসন পাবো, তাদের সব হিসাব এবার গুলিয়ে দিচ্ছে মায়েদের ভোটের বাইরে লাইন। এত সংখ্যায় মহিলারা এবার ভোটের বাইরে লাইন দিচ্ছেন, পুরুষদের থেকেও মহিলাদের ভোটে লাইনের সংখ্যা বেশি। আর সেই হিসাব, সমস্ত হিসাবকে এবার গুলিয়ে দিচ্ছে, সমস্ত হিসাবকে এবার বদলে দিচ্ছে। তাই এখানেও এত সংখ্যায় মায়েদের দেখে অনুরোধ, আপনারাও সব হিসাব গুলিয়ে দিন, আপনারাও সব হিসাব বদলে দিন, দিদির পক্ষে গিয়ে দাঁড়ান এবং দিদির পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে দিদির হাতকে শক্তিশালী করুন। শেষ শুধু একটা কথা বলে যাই, ভোটের আগের দিন বিজেপি পয়সা দিতে আসবে, কারণ ওরা জানে ওরা এমনি ভোটে জিততে পারবে না। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ওটা দিয়ে বলবে পদ্ম ফুলে ভোট দাও। আপনাদের যখন টাকাটা দিতে আসবে, আপনারা টাকাটা নিয়ে নেবেন সবাই। কেন নিয়ে নেবেন? কারণ ওটা তো আপনারই টাকা, গ্যাসের দাম তেলের দাম বাড়িয়ে লুটেছে এতদিন, ফলে আপনারই পয়সা। গঙ্গা জলে গঙ্গা পুজো করতে আসছে, আপনি নিয়ে নেবেন পয়সাটা। পয়সাটা নিয়ে ভোটের দিন সকালবেলা বাড়িতে বিজেপির দেওয়া পয়সা দিয়ে খাসির মাংস রান্না করবেন, বাড়ির সবাই মিলে খাবেন, খেয়ে দিয়ে ভোট দিতে যাবেন। ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনের সামনে যাবেন, 2 নম্বর বোতামে জোড়া ফুলের কাছে আঙুলটা নেবেন, নিয়ে বিজেপির পয়সায় খাওয়া খাসির মাংস ঢেকুরটা তুলে জোড়া ফুলটা টিপে দিয়ে বাড়িতে চলে আসবেন। বিজেপি আপনাদের 10 বছর ধাপ্পা দিয়েছে, আপনারা বিজেপিকে একদিনের ধাপ্পা দেবেন। এটাই হবে বিজেপির প্রতি আপনাদের মধুর প্রতিশোধ। তাই আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের প্রতিভা মণ্ডল জিতবে এবং অশোক কান্ডারির জামানত বাজেয়াপ্ত হবে। আর সেই সঙ্গে আমাদের আস্তে আস্তে সেই সঙ্গে আরে চুপ করো না, সেই সঙ্গে আরে চুপ করো না ভাই, সেই সঙ্গে আমরা আশা করছি দেবাংশু অত্যন্ত সুবক্তা, আশা করছি যে দেবাংশুর ভোট হয়ে গেছে, আমি আশা করছি অভিজিৎ গাঙ্গুলি অন্তত দেবাংশুর কাছে 2 লক্ষ ভোটে হারে, ওই আমাদের দেবাংশু বাচ্চা জিতবে। খেলা হবে গানটা দাদা, দাদা খেলা হবে গানটা। ইতিমধ্যে এই নগরগঞ্জ অঞ্চলে বিজেপিকে প্রত্যাখ্যান করে গোপাল মুখার্জি এবং বিশুপদ মণ্ডল, অনিল মণ্ডল, অনিল ভাঙি, তারা এই অঞ্চলের বিজেপির কার্যকর্তা ছিলেন। তারা বিজেপির নোংরামো দেখে আজকের আমাদের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হাত ধরে এবং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং বিধায়ক সময় মণ্ডল এবং প্রিয়ঙ্কা মণ্ডল এবং দিলীপ মণ্ডলের হাত ধরে তারা দলে জয়েন করছে। আমরা সবাই মিলে তাদেরকে গ্রহণ করব। তৃণমূল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তোমার নেতা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সময় মণ্ডল জিন্দাবাদ, দেবাংশু ভট্টাচার্য জিন্দাবাদ, দিলীপ মণ্ডল জিন্দাবাদ, মন্টু গাজী জিন্দাবাদ, নবরগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে।
আমাদের দলের কার্যকর্তাদেরকে বলবো আগে তো বলতে তো তারা গিয়ে আমার ডিফেন্সিভ অফিসার থেকে তাকে নিয়ে তারা গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য